দেখতে দেখতে আমরা মডেল কোশ্চেন সেট 9 চলে এসেছি। এখানে পার্ট অনে আমরা কোশ্চেন 1, 2, 3 এর উত্তরগুলো করব। দেখে নিই আমরা কি রয়েছে এখানে। প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে কোনো জায়গার জনসংখ্যা Z হলে Y বছর পূর্বে জনসংখ্যা ছিল কত ছিল? ধরি জনসংখ্যা ছিল আমাদের A জন, ধরি জনসংখ্যা ছিল এখানে বি ধরি বি জন কত বছর পূর্বে, জন ওয়াই বছর পূর্বে, বা এখানে ওয়াই বছর পূর্বে এটাকে আগে লিখতে পারো, ওয়াই বছর পূর্বে জনসংখ্যা ছিল বি জন। ওকে, তাহলে এখানে বর্তমান জনসংখ্যা আমাদের জেড বলে দিয়েছে, তাহলে জেড ইন্টু ইন্টু ও জেড ইকুয়াল টু পূর্বের জনসংখ্যা অর্থাৎ পি বি ইন্টু 1 প্লাস আমাদের এখানে আর হয়, আর এর বদলে আমাদের X% বলে দিয়েছে বাই 100, আর এখানে আমাদের ওয়াই বছর পূর্বে বলেছে অর্থাৎ ওয়াই বছর ধরে বাড়ছে, সুতরাং আমাদের সময় ওয়াই। তাহলে এখান থেকে আমাদের এই বিটা বের করতে হবে। তাহলে এই পুরোটা বি এই পাশে থাকলো এবং এই পুরোটা গুণ আকার আছে বি এর সঙ্গে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে বলতে পারি জেড বাই 1 প্লাস এক্স বাই 100 তারপর ওয়াই। এবার আমরা সূচকের সময় কি জানি, 1/a এর পাওয়ার রয়েছে আমাদের 1, তাহলে এটা উপরে উঠলে -1 হয়। সেইরূপভাবে এখানে পাওয়ার রয়েছে, সেটা যদি আমাদের উপরে ওঠে পাওয়ারটা, তাহলে এই পাওয়ারটা আমাদের নেগেটিভ হবে -y। ওকে, এটা আমাদের উত্তর। তাহলে আমরা পূর্বে যে জনসংখ্যা ছিল বি জন, সেটা আমরা পেয়ে গেছি। এটা আমরা ধরে নিয়েছিলাম, এখন আমাদের উত্তর পেয়েছি এটা। এবার এটা কোথায় রয়েছে? সি নম্বরে। এবার চলো পরেরটা দেখা যাক। x-4 এবং x+6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? এটা আমাদের প্রথম পদ আর এটা আমাদের তৃতীয় পদ, আর মধ্য সমানুপাতি অর্থাৎ x এটা আমাদের দ্বিতীয় পদ। তাহলে মধ্য সমানুপাতি তার হোল স্কোয়ার, আমরা কি জানি মধ্য পদ তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। ওকে, প্লাস অফ 6। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স দিয়ে এদেরকে গুণ করে দিই, এক্স স্কোয়ার এক্স দিয়ে 6কে গুণ করি, 6x এটা দিয়ে একে গুণ করি, -4x এটা দিয়ে এটাকে গুণ করো, -24। তাহলে এখানে এক্স স্কোয়ার এই পাশে চলে আসলে বিয়োগ হবে, অথবা একবারে তুমি কেটেও দিতে পারো ওই পক্ষ থেকে, ইকুয়াল টু 2x। ওকে, আর এখানে -24 রয়েছে, তাহলে এখানে 0 ইকুয়াল টু 2x -24। এবার 24 যদি আমার বাঁ দিকে চলে আসে তাহলে এটা মাইনাস ছিল প্লাস হবে, ইকুয়াল টু 2x। ক্লিয়ার? বা 2x ইকুয়াল টু 24। এবার যদি আমরা 2 দিয়ে উপভাগে কেটে দিই তাহলে x ইকুয়াল টু 12। ওকে, এটা কত নম্বরে রয়েছে? বি। এবার চলো পরেরটা দেখি, 3 নম্বর। এখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে। এবার এ ও বি বৃত্তের ব্যাস, এটা আমাদের বলেছে কি বৃত্তের ব্যাস। এবার সি বৃত্তের উপর একটি বিন্দু। ওকে, তাহলে ও আর ও বি সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি বলেছে, তাহলে ও এ সি কোণ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। দেখি তাহলে চেষ্টা করি আমরা। এটা মোটামুটি আমাদের একটা বৃত্ত। ওকে, মোটামুটি এটা আমাদের কেন্দ্র, এখান থেকে এ ও বি মোটামুটি চলে গেল। এবার সি এমন একটা জায়গায় আমাদের একটা বিন্দু বলেছে সি, তাহলে এখান থেকে এটুকু যোগ করলাম আর এখান থেকে এটা যোগ করলাম, বলছে আমাদের ও সি বি কোণ অর্থাৎ ও বি সি কোণ, ও বি সি কোণ বললো আমাদের 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এখানে যদি আমাদের 60 ডিগ্রি হয়, এবার তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এটা ও বি ব্যাসার্ধ, ও সি এটাও আমাদের ব্যাসার্ধ, সুতরাং দুটো বাহু সমান হলে তাদের
বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এটা যখন 60 ডিগ্রি তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি হবে, যদিও এটা আমাদের দরকার হবে না। এবার দেখি, এবার আমরা এটা এই বাহু এসিকে যোগ করে দিলাম। এবার আমাদের যে কোণটার মান জিজ্ঞেস করেছে ও এ সি কোণ, ও এ সি কোণ এই মানটা কত, এটা আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, আবার এটা কি হলো, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার থেকে এখানে আছে কত, 90 ডিগ্রি বাদ দিলাম, অর্ধবৃত্তস্থ কোণ। তার থেকে এই 60 ডিগ্রি বাদ দিলাম, অর্থাৎ ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের থেকে এই 90 ডিগ্রি, এই 60 ডিগ্রি বাদ দিলে এখানে কত ডিগ্রি পড়ে থাকে, তাহলে এখান থেকে 90 আর 60 বাদ দিলে থাকে 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত নম্বরে আছে দেখি, এ। ক্লিয়ার? এবার পরেরটা যাই, দেখো পরের যে প্রশ্নটা আমার, আসল আর বার্ষিক সব বৃদ্ধিমূল দেওয়া হয়েছে, তাহলে বার্ষিক সুদের হার চাইল 25:28। এটা আমাদের আসল আর এটা আমাদের স্ববৃদ্ধিমূল। এবার এই আসলটাকে আমরা কত তৈরি করব, 100। তার জন্য কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে এখানে 28 × 4, তাহলে এখানে হচ্ছে 100, এখানে 25, 3 28, তাহলে 112। এবার দেখো, তাহলে 112 থেকে যদি এবারে 100 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 12%। তাহলে এটা আমার বি নম্বরের অ্যান্সার। ক্লিয়ার? এবার চলি পরেরটায়। বলছি কি, দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং বক্রতলের ক্ষেত্রফল পাই 4πr/h বর্গ একক হলে উচ্চতা কত হবে সেটা আমাদের ধরে নিই। এখানে আমরা ধরে নিই উচ্চতা ইকুয়াল টু x একক। এখানে অন্য কিছু ধরতে পারো তোমার ইচ্ছা মতো, যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে। এবার আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বক্রতলের সূত্রফল জানি 2πr/h। এটা জানি আমরা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা ধরেছি উচ্চতা h, তাহলে 2πr, আর এখানে h এর বদলে আমরা লিখব x। আর এর সঙ্গে আমাদের বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে কত, 4πr/h দেয়া রয়েছে। তাহলে এখান থেকে পাই পাই কেটে দাও, আর কেটে দাও, তাহলে এখান থেকে 2, এখান থেকে 4-এর সঙ্গে কাটলে হয় 2, তাহলে x ইকুয়াল টু কত থাকছে, 2h। তাহলে এখানে আমাদের উচ্চতা কত পাচ্ছি, 2h একক। ওকে, তাহলে 2h কত নম্বরে আছে, বি নম্বরে। এবার পরের অঙ্কটা যাই। এখানে দেখো বলছে কি, সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সঙ্গে ওই ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, এবং এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর অনুপাতের সঙ্গে অন্য ত্রিভুজের প্রত্যেকটা বাহুর অনুপাত সমান, এটা আমাদের বলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো, আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করবে। এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ আমার সদৃশ ধরে নাও, তাহলে এ বি সি, আর এখানে কত আছে, পি কিউ আর। আমি কিন্তু অঙ্কটা করাবো না এখন, এখন তোমাদের বোঝাচ্ছি। দেখো অঙ্কর সঙ্গে রিলেট করবে না। আমি ধরে নিলাম এই বাহুটা আমার 2, তাহলে এই বাহুটা আমার 4 দেওয়া রয়েছে। ওকে, তাহলে এর কত গুণ রয়েছে, দ্বিগুণ। যদি এই বাহুটা আমরা 3 ধরি তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা হবে আমার যেহেতু দ্বিগুণ তাহলে 6। তাহলে এই বাহুটা ধরে নিই আমি 5, তাহলে এই বাহুটা কত হবে, 5 দুগুণা 10। ওকে, তাহলে এদের যদি আমি অনুপাতটা বের করি, তাহলে এই বাহু আর এই বাহুর অনুপাত বের করি, 2:4 ইকুয়াল টু 1:2। একইভাবে এই বাহুর যদি অনুপাত বের করি, 3:6 ইকুয়াল টু 1:2। এবং এই বাহু আর এই বাহুর অনুপাত যদি বের করি তাহলে 5:4
10 ইকুয়াল টু 1:2, অর্থাৎ অনুপাত আমাদের সমান আসছে। ক্লিয়ার এটুকু? অনুপাত আমাদের সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুপাত আমাদের সমান আসে। ওকে, এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের বইয়ে যেটা দেয়া রয়েছে, এবার আমরা অ্যান্সারের দিকে যাব। এবি ইস টু পি কিউ আমাদের দেয়া রয়েছে 3:5। তাহলে এরকম 3:5 কটা পাবো? 3:5 এবং 3:5। এবার তাহলে দুটো ত্রিভুজের অনুপাত জিজ্ঞেস করেছে যে এই দুটো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজ দুটির অনুপাত কত। এবার আমরা যদি এই ক্ষেত্রেও 2:3:2+3+5 এবং 4+6+10 এদের অনুপাত করতাম, তাহলেও এর যে অনুপাত আসতো আর এদের যোগফল অর্থাৎ 1:1:1 এদের অনুপাত 2:2:2 যোগ করে যে অনুপাত পাবো সেটাও সমান হবে। এবার দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা 3 প্লাস অর্থাৎ প্রথম 3 + 3 + 3, ওকে, এস টু 5 5 5 যোগ করে দাও, তাহলে অনুপাত কত হচ্ছে? 6 9 9:25। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। বাহুর ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যদি একটা বাহুর অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে 3 বার করে নেব। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এবার 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 2-1 এখানে দেখো, বার্ষিক সুদের হার তত বছরের জন্য, অর্থাৎ সুদের হার যদি আমার এক্স হয় তাহলে এক্স বছর এর জন্য এত টাকার উপর সুদের পরিমাণ দেওয়া রয়েছে, অর্থাৎ আই আমাদের দেওয়া আছে। তাহলে সুদের হার কত? ধরি সুদের হার আমরা আর ধরি, সুতরাং আর, তাহলে আর পার্সেন্ট, তাহলে সময় ইকুয়াল টু এখানে কত হবে? সময় ইকুয়াল টু আর পার্সেন্ট, অথবা এখানে এক্স যদি ধরি তাহলে এটা আমাদের এক্স, এটাই করি যে সুদের হার x% সময়, তাহলে এক্স বছর সময়ের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমরা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এখানে দেওয়া আছে 332, আর এখানে পি আমাদের বলে দিয়েছে কত? 1200 টাকা। আর আমরা ধরে নিয়েছি x%, টি ধরে নিয়েছি এক্স। তাহলে একে 100 দিয়ে ভাগ করো, এটা দিয়ে এটা কাটো, 12 দিয়ে একে কাটো, 36। তাহলে এখানে 36 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 6। তাহলে আমরা পেলাম কত? সুদের হার 6%, সুদের হার 6%। ক্লিয়ার? এবার পরের অঙ্কটায় চলে যাই। দেখো পরের যে অঙ্কটা রয়েছে, এর সঙ্গে সি এবং সি বাই বি ভেদাকারে রয়েছে। এবার সি স্কোয়ার এর সঙ্গে বি বাই এ ভেদাকারে রয়েছে। তাহলে এ এর সঙ্গে আমাদের সম্পর্ক নির্ণয় করতে দিয়েছে। এর সঙ্গে এদের সম্পর্কটা কি, পুরো সম্পর্কটা লিখতে বলেছে। এখান থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা ব্যবহার করব। এখানে দেখো এটা আমাদের রয়েছে, তাহলে এইটাকে আমি এখানে মোটামুটি আমরা যদি এটাকে এইরকম করি, সি স্কোয়ার ইকুয়াল টু কে বি বাই এ, এবার আমরা এ কে এখানে আনতে পারি এবং কে ইন্টু বি বাই সি স্কোয়ার এখানে চলে যাবে। একইভাবে এটা ধ্রুবক, সুতরাং ধ্রুবক এবং সমান চিহ্ন উঠে দিয়ে আমরা কি বসাই? ভেদ চিহ্ন। সুতরাং এখানে আমাদের এ ভেদ বি বাই সি স্কোয়ার এরকম এক সময় আসবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা আর গুণন হবে, অর্থাৎ এ এই পাশে গিয়ে গুণ হবে, এ এই পাশে ভাগ হবে, এ বি বাই সি স্কোয়ার। ওকে, এবার যৌগিক ভেদের উপপাদ্যে আমাদের বলা হয় যদি একটা পদ এর সঙ্গে 2 বা ততোধিক পদ সরল ভেদ আকারে থাকে
তাহলে ওই পদটা অর্থাৎ এখানে এ পদ এই যতগুলো পদের সঙ্গে সরল ভেদে আছে এই সবগুলো পদের গুণফলের সঙ্গেও সরল ভেদে থাকবে। তাহলে এখানে b/c² রয়েছে। ওকে, তাহলে এই একটা পদ এই একটা পদ এদের গুণফলের সঙ্গেও সরল ভেদে থাকবে। এরকম যদি আরও দেয়া থাকতো এর সঙ্গে p/q² আমাদের সরল ভেদে রয়েছে, তাহলেও এখানে আমি p/q² গুণ করতাম যদি থাকতো, যেহেতু আমাদের নেই সুতরাং আমি দিচ্ছি না। এবার দেখো এ এখান থেকে সি, এখান থেকে সি কেটে দাও, তাহলে একটা সি থাকে, এখান থেকে বি দিয়ে b² কাটো, তাহলে বি থাকে, তাহলে 1/bc, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের গ্যাপে কি হবে, এ 1/bc, এটা আমাদের গ্যাপে 1/bc। এটা উত্তরে একটু ভুল রয়েছে, এটা 1/b দেয়া রয়েছে, যেটা কিনা ভুল, এটা সঠিক অ্যান্সার। এবার চলো পরটায় যাচ্ছি। পরে প্রশ্ন দেখো, একটা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটা বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? এটা আগে একবার হয়ে গেছে, যারা দেখেছো তারা তো খুবই ভালো করেছো, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমাদের ধরে নিলাম সমবাহু ত্রিভুজ। ওকে, তার পরিকেন্দ্র এ একটা পরিকেন্দ্র ও, তাহলে পরিকেন্দ্র থাকলে তো এর পরিবৃত্ত থাকবে, তাই না? এবার সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু বলেছে তো, হ্যাঁ, প্রত্যেক ত্রিভুজের মান কত? কোণের মান 60°। তাহলে এই ক্ষেত্রে দেখি এটাকে যদি যোগ করে দিই, তাহলে এ বি সি, এখানে একটু খেয়াল করি, এ সি বি কোণ এটা কি কোণ? বৃত্তস্থ কোণ হয়ে গেছে। এ ও বি কোণ এটা কি হয়ে গেছে? কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? 120°। কত হবে? 120°। যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 60 × 2 = 120°। ক্লিয়ার হচ্ছে? একদম। আর ম্যাথের ফর্মুলার ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে মোটামুটি অনেকগুলো পিডিএফ রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। সেগুলো পড়লে মোটামুটি এই অঙ্কগুলো একদম জলভাত হয়ে যাবে, একদম জলভাত হয়ে যাবে। একটু ডিসক্রিপশনটা চেক করে নিও। এবার চলো পরটা দেখছি। এটা একটা রয়েছে 7x² + 3x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যেন্যক হলে কে এর মান আমাদের বের করতে বলেছে। এখানে দেখি আমরা 7x² + 3x + k = 0। বীজদ্বয় আমাদের অন্যেন্যক বলেছে, তাহলে বীজদ্বয় একটা যদি আলফা হয় অন্যটা 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে? 1। এটা কেটে দিলে তো 1 হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল যদি অন্যন্যক দেওয়া থাকে তাহলে তাদের গুণফল 1 হয়। এবার আমরা আবার বীজদ্বয়ের গুণফল কি জানি? c/a। এখানে c কত আছে? এখানে c আছে k, আর এখানে a আছে 7। বীজদ্বয়ের এখানে গুণফল এই সমীকরণ থেকে পেয়েছি, এবং এখানে যে আমরা বীজদ্বয় ধরেছিলাম তাদের গুণফল 1 পেয়েছি, তাহলে = 1 আমরা বসিয়ে দিই, তাহলে k = 7। ওকে, এবার পরের অঙ্কতে যাচ্ছি। দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ওকে, কি বলছে? একটা লম্ববৃত্তাকার চোঙ, তার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? প্রথম আমরা ধরে নিই ব্যাসার্ধ r। ওকে, এটা আমাদের ব্যাসার্ধ r = ব্যাসার্ধ। তাহলে আমাদের সূত্রে কি রয়েছে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা কি জানি? পাই, আয়তন জানি পাই r² h = আমাদের বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2πr এর সঙ্গে h গুণফল। এবার দেখো এই h কেটে দিয়েছি, পাই এই পাই কেটে দিয়েছি, এখান থেকে r² এর সাথে কাটলে থাকে r, তাহলে r = 2। এটা আমাদের কি? ব্যাসার্ধ পেয়েছি। অতএব ব্যাস 2r = 4। ওকে, এর সঙ্গে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর সঙ্গে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 একক।
এখানে আমাদের কিছু বলা নেই, সুতরাং একক। এবার পরেরটায় যাই। এখানে দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল। এই একটা আমার বৃত্ত, এই আরেকটা বৃত্ত, এরা কি করেছে? বহিঃস্পর্শ করেছে। তাহলে এখান থেকে আমি এর দৈর্ঘ্যটা নিলাম, এখান থেকে এর দৈর্ঘ্যটা নিলাম, অর্থাৎ ব্যাসার্ধ নিলাম। তাহলে ও আর ও ড্যাশ এদের দূরত্ব কি? এদের যোগফল করলেই এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পাচ্ছি। তাহলে যোগফল, অথবা লিখতে পারো সমষ্টি। ওকে, তাহলে এবার পরেরটা চলে যাই। 3 নম্বর কি বলেছে দেখি। এখানে কি বলছে দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ, ওকে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ নির্দিষ্ট সময়ে অর্থাৎ 1 বছরের জন্য নির্দিষ্ট টাকার উপরে সমান হতে পারে, এবং যদি দ্বিতীয় বছর হয় সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পায়। কখনোই সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ আমাদের কম হয় না। সুতরাং এই ক্ষেত্রে যেটা বলেছেন সেটা আমাদের মিথ্যা বলেছে। এবার আমরা 2 নম্বরে চলে যাই। করণী মাত্রই অম্লত সংখ্যা, অবশ্যই এটা সত্য। তোমাদের এখানে উত্তরটা মিথ্যা দেওয়া রয়েছে, একটু সংশোধন করে নেবে। করণী মাত্রই অম্লত সংখ্যা, অর্থাৎ সমস্ত করণী অম্লত সংখ্যা, কিন্তু সমস্ত অম্লত সংখ্যা কিন্তু করণী নয়। যেমন পাই একটা অম্লত সংখ্যা, সেটা করণী নয়। ই একটা অম্লত সংখ্যা, কিন্তু সেটাও করণী নয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি সমস্ত করণী অম্লত সংখ্যা। আবার বলছি, এখানে যেটা বলা আছে সেটা কিন্তু সত্য, এবং যেটা বলা আছে সেটা দরকার হয় মুখস্থ করে নাও। সমস্ত করণী অর্থাৎ করণী মাত্রই অম্লত সংখ্যা, ওকে, করণী মাত্রই অম্লত সংখ্যা, এবং সমস্ত অম্লত সংখ্যা কিন্তু করণী নয়, এটা মনে রাখবে। অম্লদের মধ্যে এদের দুটো টার্ম আছে, পাই এবং ই, এরা কিন্তু কখনোই করণী হয় না। এবার দেখো 3 নম্বর। একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? ওকে, তাহলে n বছর পরে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস সুদের হার মানে বৃদ্ধির হার দেওয়া আছে 2r/100, তারপর n বছর দেওয়া আছে, যেহেতু সময় দেওয়া আছে আমাদের n বছর, এই কারণে আমরা n করলাম। ফোকাস নিচ্ছে না কেন? ওকে, এবার দেখো, তাহলে এখান থেকে 2 একে কেটে দাও, তাহলে হচ্ছে 50। তাহলে এটা পাচ্ছি কত? পি 1 প্লাস r/50, তারপর n। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো পরের অঙ্কটা। তাহলে এটা মোটামুটি যেটা বলেছে সেটা সত্য। 4 নম্বরে যাই। 4 নম্বর করালাম, হ্যাঁ এটা আমার 4 নম্বর হয়ে গেছে, আমি 3 নম্বরটা বাদ দিয়ে চলে গেছি। 3 নম্বরটা দেখি না। এখানে দেখো, একটি বৃত্তস্থ রম্বস এর সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি বলেছে। বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা আমার একটা বৃত্ত রয়েছে, এবং এই বৃত্তের মধ্যে একটা রম্বস রয়েছে। রম্বস অর্থাৎ যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এবার যদি এরকম আমার রম্বস আঁকতে গিয়ে দেখলাম প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, ওকে, 90 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক যেমন হয় আয়তক্ষেত্র, সেইরূপ বৃত্তস্থ রম্বস হয় বর্গক্ষেত্র। ওকে, তাহলে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা আমাদের সত্য। এবার আমরা 5 নম্বরে চলে যাই। 4 নম্বর অলরেডি হয়ে গেছে। একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 3 গুণ হলে, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 3 গুণ হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 27 গুণ। দেখিনি একটু
সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a² এ এখানে কত? বাহু। এবার বাহু কি করেছি? আমরা দ্বিগুণ করেছি, তাহলে এর বদলে বসাবো 2a তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 6 কেটে দাও, এখান থেকে a² এখানে 4 অফ a², তাহলে a² কাটো, তাহলে হচ্ছে 1:4। ক্লিয়ার হলো? 1:4। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের? 4 গুণ। কত গুণ? 4 গুণ। তাহলে এখানে বলেছে কত গুণ? 27 গুণ বৃদ্ধি। ও এখানে 3x করা হচ্ছে, দাঁড়াও 3x একইভাবে করব, a² 6 ইন্টু এখানে 3a তার হোল স্কোয়ার, তাহলে এখানে 6 কেটে যাচ্ছে, a² এখানে থাকছে 9 অফ a², তাহলে a² কেটে দাও, তাহলে 1:9। তাহলে আমরা পাচ্ছি কত? 1:9। যদি আমাদের দ্বিগুণ বলে তাহলে এটা এইভাবে করবে, যদি দ্বিগুণ বলে তাহলে এইভাবে করবে, যদি 3 গুণ বলে, বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়িয়েছে বলে, তাহলে এইভাবে। ওকে, এই অঙ্কের ক্ষেত্রে এইটা এখানে কত গুণ বৃদ্ধি পেয়েছে? 9 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে কত দিয়েছে? 27 গুণ। তাহলে এটা আমাদের মিথ্যা। ওকে, এবার 6 নম্বরে চলে যাই। এখানে x এর সঙ্গে 1/y সরল সম্পর্কে সরলভেদে আছে। এবার y এর সঙ্গে 1/z সরলভেদে আছে। যদি বলি y এর সঙ্গে z ব্যস্তভেদে আছে, কিন্তু 1/z সেটা কিন্তু y এর সঙ্গে সরলভেদে আছে। এবার দেখো x এর সঙ্গে 1/z সরলভেদে আছে। ও সরি, বলছে এটা এরকম হবে সম্পর্কটা, বলছে এটা যদি এটা হয় তাহলে এইটা আমাদের হবে। কিন্তু আমরা একটু দেখে নিই, এখানে যে ওয়াইটা রয়েছে, অর্থাৎ এই ওয়ের বদলে আমরা 1/zটা বসিয়ে দিই। এখানে 1 রয়েছে, ওয়ের বদলে 1/zটা বসাচ্ছি, এবার জেড আমাদের উপরে চলে যাচ্ছে, তাহলে আমাদের সম্পর্ক পাচ্ছে এইটা। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে আমরা ভেদ চিহ্ন তুলে কি এখানে ধ্রুবক নিয়ে আসবো, যেহেতু আমাদের পরবর্তী ক্ষেত্রে ঠিক একইভাবে আগের অঙ্ক যেমনটা দেখেছি ঠিক সেইরূপভাবে আমাদের ভেদ উঠে যাবে। পরবর্তী ক্ষেত্রে এই সম্পর্কটা আমাদের নিয়ে আসতে হবে এবং সমান, এবং যে ধ্রুবকটা থাকবে সেটা আমাদের উঠে যাবে এবং ভেদ চিহ্ন চলে আসবে। ওকে, তাহলে এই যেটা রয়েছে এখানে যেটা রয়েছে সেটা আমাদের মিথ্যা। সম্পর্কটা এই হবে। তাহলে আশা করি এই পার্টটা পুরো কমপ্লিট করেছো আমার সঙ্গে। তাহলে যদি কমপ্লিট করে থাকো তাহলে আই হ্যাভ ডান লিখে দাও, তাহলে আমি বুঝবো তুমি আমার সঙ্গে এটা কমপ্লিট করেছো। এবার পার্ট 2-তে আমরা মোটামুটি 4 অঙ্কগুলো করব। এবার তুমি আই হ্যাভ ডান লেখার পরে এবার যদি তোমার মনে অন্য কিছু চায় অবশ্যই কমেন্টে লিখতে পারো, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, তাদেরও পড়ার জন্য একটু হেল্প করে দাও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 15টা সেট করতে হবে, আমার সঙ্গে করতে থাকো। চলো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।